my god! কি ওরকম হা করে তাকিয়েছিস কেন? মনে হচ্ছে আমাকে প্রথম দেখছিস। তাকিয়ে থাকবো না? সদ্য বিবাহিতা বউ বিয়ের পরদিন আসছে অফিসে যাওয়ার উদ্দেশ্যে আমাকে রিসিভ করতে। আচ্ছা এসব ফালতু কথা বাদ দিয়ে পিছনে উঠে বস। তা কিছু হলো রে? কি হবে? তোর বিয়ে নিয়ে আমার কত স্বপ্ন ছিল, চাঁদনি রাত, জোছনা রাত, তুই আর তোর হাজবেন্ড, সুন্দর দৃশ্য। আহা, বাসর রাত আমার আর কত স্বপ্ন ওনার। তুই ফালতু কথা বাদ দিয়ে উঠবি নাকি তোকে রেখে চলে যাবো? কেন বলবি না? তোর বাসর রাতের এক্সপেরিয়েন্স নিয়ে তো আমি বিয়ে করবো, তো বলবি না কেন? তুই কি সব কথা এখানেই শুনবি? বস না, দেরি হচ্ছে। আচ্ছা বসতেছি, তুই বলবি তো? বলবো। ওকে চল। তুই আজকে এখন এইখানে মানে কি? তো আমি আসবো না, আমার ভূত আসবে নাকি? তাড়াতাড়ি গাড়ি তোট। কি রে কি রে বুঝলাম না, গতকাল তোর বাসরাত গেল আর তুই আজকে অফিসে যাচ্ছিস? বন্ধু কাল দেখছি হয়েছে? কি হবে? কিছুই হয়নি। কিছু হয়নি মানে তুই কি লেভেল অন ক্রস করতে পারিসনি? কিসের লেভেল ওয়ানের কথা বলতেছিস? বললাম তো কিছু হয়নি। তাহলে তুই কালকে সারাত কি করছিস? প্রতিদিন যা করি তাই করছি। মানে কি? মানে তুই এভরিডে যে কাজ করিস ওই দিন সে কাজ করছিস? মানে বাড়ি থেকে মাল খেয়ে গেছিস, টিভির ভলিউমটা জোরে বাড়িয়েছিস, তারপরে বিন্দাস। বন্ধু ক্লাস 5 থেকে আমি স্বপ্ন দেখছি তুই তোর বাসা থেকে কিছু একটা করবি আর আমাকে সে বলবি তুই আমার স্বপ্ন সব তুলিশাত করে দিলি। তুলিশাত। এই তুই কি থামবি নাকি তোকে লাথি দিয়ে গাড়ি থেকে ফেলে দেবো? আচ্ছা সরি, আচ্ছা আমি নাই থেমে গেলাম, কিন্তু অফিসের লোকজনকে তুই কি করে থামাবি? অফিসের লোকজন কিন্তু ঠিকই বুঝতে পারবে তুই বাসারাতে বউয়ের কাছে প্যাদানি খেয়ে আজকে অফিস করতে এসেছিস। আমার স্বপ্ন আর মান সম্মান সব তুলিশাত। তো কিন্তু আসলে আমি লাথি দিয়ে ফালাই দিব, ধাক্কাও দিব না। সরি। এই প্রজেক্টের কি অবস্থা? ঠিকঠাক, ফাইল ওকে। ফাইলটা সাবমিট করে দিস তাড়াতাড়ি। আজকে দিয়ে দেবো। হ্যালো হ্যালো, বল। নিজেকে কি মনে করে সে? কোথাকার রাজকুমার? পার্লামেন্টের মেম্বার নাকি? কি সব আজগুবি কথাবার্তা বলতেছিস? আমি তো কিছুই বুঝতে পারতেছি
বুঝবি কেমনে? ফোন রাখ। 10 মিনিটের মধ্যে যদি টিভি আর লাইট বন্ধ না হয়, তার একদিন কি আমার একদিন। এই যে আপনাদের যা বলার ওনাকে বলুন। উনি রাতে দরজা খুলে নেয় দেখে আমি আপনাদের দরজায় যে আপনাদেরকে বিরক্ত করছি, নাহলে আমি আপনাদেরকে কিন্তু বিরক্ত করতাম না। আমি জানি আমার দোষ হয়েছে, আমি আপনাদেরকে বিরক্ত করছি, কিন্তু আমি আপনাদেরকে কোনো সরি বলবো না, কারণ এই ভদ্র মহিলা দরজা খুলে নেয়। বুঝছেন কি বলছি? এখন আমি অনেক টায়ার্ড, এখন আমি এসব জিনিসপত্র নিতে পারবো না। ওনার সাথে কথা বলেন, আপনাদের যা বলেন। তাহলে আসল কালপিটটা হচ্ছেন আপনি। ঝগড়াঝাটি করবেন ভালো কথা, আমাদের তো কোনো সমস্যা নাই, কিন্তু আমাদেরকে জানাবেন কেন, আমাদেরকে ডিস্টার্ব করবেন কেন? আচ্ছা, আপনি সারা রাত দরজা বন্ধ করেছিলেন কেন? এটা আপনি ঠিক করেননি। এখন থেকে ঝগড়াঝাটি নিজেদের মধ্যে রাখার চেষ্টা করবেন, ক্লিয়ার? ঝগড়াঝাটি তো আমাদের মধ্যেও হয়। আমার স্ত্রী কিছুদিন আগে বাথরুম থেকে বিড়াল দিয়ে আমার পিটাই ছিল। আপনি কি বুঝতে পারছিলেন? আপনি বুঝতে পারছিলেন? আপনারা কেউ বুঝতে পারছিলেন? কেউ বুঝতে পারে নাই। এই জন্যই আপনার হাতে বেন্টিজ ছিল। আজ বুঝলাম। আজকে বুঝলেন বলে আজকে বুঝলেন?
1 মাস আগে কিন্তু বুঝে নেয়। এই মারামারি গ্যাঞ্জামটা করছিলাম আমি 1 মাস আগে। আমার কথা কি বুঝতে পারছেন? বলতে চাচ্ছি আপনি মানে আমাদের ডিস্টার্ব করবেন কেন? আমরা একটা প্রশ্ন করতেছি, আপনি তার রিপ্লাই দিবেন। আমরা তো আপনার মানে চুপচাপ চেহারাটা দেখতে আসিনি, দেখতে আসছি। সরি। সরি যখন বলছে চলো ঠিক আছে, যত সব। একটা মানুষ যেখানে প্রত্যেকটা দিন ড্রিঙ্ক করে মাতাল হয়ে বাসায় ফিরে এবং ফিরে এসে রাত্রে ঘুমায় না, জোরে জোরে সাউন্ড দিয়ে টিভি দেখে, এরকম একটা মানুষের সাথে এক ছাদের নিচে কিভাবে বসবাস করা যায়? আমি জাস্ট মার মুখের দিকে তাকিয়ে বিয়েটা করছি। তুই কি এখন ডিভোর্সের কথা ভাবছিস? আরে না, পাগল নাকি? এমনিতেই মা একবার হার্ট অ্যাটাক করছে, এখন যদি শুনে আমি ডিভোর্সের কথা ভাবছি তাহলে একেবারেই নাই। এর চেয়ে বড় তুই একটু অফিসে কথা বলে দেখ না বসের সাথে। আমার 2-3 বছরের জন্য যদি অস্ট্রেলিয়া ট্রান্সফার করা যায় তাহলে অ্যাটলিস্ট আমি এই বদলোকটার হাত থেকে বাঁচতে পারবো। আচ্ছা দেখছি, আমি যাচ্ছি। এই যে মিস্টার, এইদিকে এইদিকে কোন দিকে? এইদিকে। প্রতিদিন মদ খেয়ে এসে মাতলামি করেন, এদিকে আপনার ন্যূনতম লজ্জা করে না? এটা তো ঠিক না। আর আপনি আমার বান্ধবী নয়নতারার জীবনটা অতিষ্ঠ করে দিচ্ছেন। ও তো আপনার বিবাহিত বউ, ওর দিকে তো আপনার ন্যূনতম কোনো খেয়াল নেই। হে সুন্দরী রমণী, আপনি যেন কে? আপনাকে তো অনেক চেনা চেনা লাগতেছে আমার। হয়েছে কি বলেন তো? আমি আবার সুন্দরী মেয়েদের মনে রাখতে পারি না। ঠিক আছে যা, শুধু শুধু এই মাতালটার সাথে কথা বলে নিজের সময় নষ্ট করিস না। ওকে, ইউ টু গেট আউট, আই গো ইন। আপনি ঠিক আছেন? আপনি ঠিক আছেন? অন্তর আপনি আপনি ঠিক আছেন? কি শ্বাস নিতে কষ্ট হচ্ছে? আমি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতেছি, আপনি টেনশন করবেন না প্লিজ। একটু একটু কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। হ্যালো অ্যাম্বুলেন্স, এক্সকিউজ মি ডক্টর, ও কেমন আছে? ও মানে কে? উনি মানে আপনার পেশেন্ট নয়নতারা। আপনি ওনার স্বামী? জি। আপনি ওনার স্বামী হয়ে ওনার মেডিকেল হিস্ট্রি জানেন না? মেডিকেল হিস্ট্রি মানে আমি ঠিক বুঝলাম না। ওনার তো মাইনর হার্ট অ্যাটাক হয়েছে, এর আগেও 2-1 হয়েছে, এখন অনেকটা সুস্থ আছে। আমি কড়া ডোজের ইনজেকশন আর ওষুধ দিয়েছি, আপনি চাইলে কেবিনে গিয়ে দেখা করতে পারেন, ওষুধ খাওয়ার আগে আপনি কিছু খাইয়ে দিতে পারেন। আচ্ছা ঠিক আছে ডক্টর। মিস্টার অভি, কিছু মনে না করলে একটা কথা বলি। আপনাদের হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে সম্পর্ক কীরকম আমি জানি না,
তা না হলে নিজের স্ত্রীকে এভাবে কেউ নেগলেক্ট করে আপনাকে না দেখলে তো বুঝতামই না। যাই হোক, আপনি এখন ওনার কাছে যান। এ সময় রোগীর আপনজনের খুব দরকার, যান। এটা খেয়ে নাও। আমি বলছি না, ডক্টর বলেছে। ডক্টর বলেছে একটু খেয়ে তারপর মেডিসিন নিয়ে রেস্ট করতে। আচ্ছা, আরেকটা কথা, এর আগেও কি আপনার এরকম মাইনর অ্যাটাক হয়েছে? সিরাজ, ইউনিভার্সিটি লাইফে আমি সিরাজ নামের একটা ছেলের প্রেমে পড়েছিলাম। প্রথমে যা ছিল তা শুধু আমার তরফ থেকেই। একটা সময় পর সিরাজও আমার ভালোবাসার ডাকে সাড়া দিতে শুরু করে। আমাদের ভালোবাসা আরো গভীর হয়। এরপর আমরা একটা সময় বিয়ে করার সিদ্ধান্ত নিই, কিন্তু সিরাজের মাথার উপর ছিল ওর ফ্যামিলির বিশাল দায়ভার। তাই যেদিন আমাদের বিয়ে করার কথা ছিল সেদিন আমি গিয়ে সারা রাত কাজী অফিসে ওয়েট করতে থাকি, কিন্তু সিরাজ আর আসেনি। পরে খোঁজ নিয়ে জানতে পারি সিরাজ কাতার বিমানে এয়ারলাইন্সে চাকরি পেয়ে চলে গেছে। আমার সাথে যোগাযোগ করেনি, আর আমার কথা একবার ভাবেও নি। এরপর ভীষণ বিষণ্ণভাবে দিন কাটতে থাকে। একদিন খবর পাই বিমান দুর্ঘটনায় সিরাজের মৃত্যু হয়েছে। সেদিন এই খবর শুনে প্রথমবারের মতো আমার এরকম হার্ট ব্রেক হয়েছিল। একটা মেয়ে আসলে একটা ছেলেকে এত ভালোবাসতে পারে, এটা কখনো আমার আগে জানা ছিল না। আচ্ছা, আমি এখন উঠি, আমার অফিসে যাওয়া লাগবে। আপনাকে আমি সন্ধ্যায় এসে নিয়ে যাব। আপনার যদি কিছু প্রয়োজন হয় তাহলে আমাকে ফোন করবেন। আমি উঠি। ও, আপনার নাম্বারটাই তো আমার কাছে নেই। আপনার নাম্বারটা একটু বলবেন? থ্যাংক ইউ। আমি আসি তাহলে, কিছু দরকার হলে ফোন করবেন। এক্সকিউজ মি, আমি পে করছি, প্লিজ। আপনি ওনার থেকে কেন বিল নিচ্ছেন? আপু, উনি তো আপনার স্বামী, আর উনি আপনার সব কাগজপত্র সই করে দিয়েছেন। কাগজপত্রে সাইন করলেই তো সে স্বামী হয়ে যায় না। কাল যদি আমার বাসার ওয়াচম্যান এসে সব কাগজপত্র সই করে দেয়, তাহলে তো সে আমার স্বামী হয়ে যাবে না। আমি আর ওয়াচম্যান কি সেম হলাম নাকি? সেও আপনার থেকে ভালো, নিজের রেসপন্সিবিলিটিস সম্পর্কে জানে। অ্যাটলিস্ট তার কাছে আমার নাম্বারটা আছে। মিতা, চল। বন্ধু তুই লোকাজবাজ, বন্ধু তুই লোকাল বাজ, ভাবির কাছে যাইয়া শুধু হুদাই কট খাস। বন্ধু, তুই একটা কথা জানিস, নয়নদারের মনের ভিতরে না অনেক কষ্ট। সেটা শুধু আমি ওরা দেখলে বুঝতে পারি, বাইরে থেকে কেউ বুঝতে পারে না রে। যাই বলিস, এতগুলো মানুষের সামনে না এটা করা উচিত হয় না। করবে না কেন? আমার জন্য কি করছি? আমি তোর জন্য কিছুই করি নাই। একটা হাজবেন্ড হিসেবে যে দায়িত্ব থাকে আমি কোনোটাই পালন করি নাই। বন্ধু, তুই লাস্ট কবে কেঁদেছিলি মনে আছে? মনে তুই কবে কেঁদেছিস মনে নেই? তুই লাস্ট কেঁদেছিলি তখন আমার কিচ্ছু করার ছিল না।
কিন্তু এখন আমার করার অনেক কিছু আছে। চল, আজকে যা করো আমি করবো। চল চল, চলো আমার সাথে চল। রাখ রাখ রাখ, আজকে আমি করবো, তুই দেখবি। চল, দেখছি। কোন দেখি যা, সাবধানে, বেস্ট অফ লাক। আপনি আপনি আমার বন্ধুর সাথে খারাপ ব্যবহার কেন করেন? আমার বন্ধু ভদ্র ছেলে, ভদ্র। আপনি চিৎকার করছেন কেন? আপনি আপনি কিছু বলতে হলে আপনি বসে বলুন প্লিজ প্লিজ। আমি চিৎকার চিৎকার ওকে বসে কথা বলবো? ও সরি, সরি ভাবি। আমার বন্ধু ভাবি আসলে এমন ছিল না। ও ভার্সিটি লাইফে অনেক চঞ্চল আর মেধাবী ছিল। ওনা একটা মেয়ের সাথে রিলেশন করতো, কিছু না, আমি বর্ষা বর্ষা, আমরা সবাই জানতাম। কিন্তু শালা একদিন আমাদেরকে না জানিয়ে বিয়ে করে ফেলে। ওরা বিয়ের দিনই ঘুরতে বের হয়েছিল, পরে ওই মেয়েটা রাস্তা পার হতে গিয়ে মানে মরে গেল। এরপরে আমার বন্ধু আবির জীবনে কালো অধ্যায় নেমে আসলো। ওর জীবনে কেউ নেই, ওর মা ছিল, ওর মাও কদিন পর মরে গেল ক্যান্সার। ও একদম একা হয়ে গেছিল। কি করবে? দিনের অর্ধেক দিন কাটাতো ওর মায়ের কবরে বসে কান্নাকাটি করে, আর বাকি দিনগুলো কাটাতো ওর গার্লফ্রেন্ড যেখানে অ্যাক্সিডেন্ট করেছিল ওখানে বসে বসে। এভাবেই যাচ্ছিল। পরে আমরা সবাই মিলে বুঝে শুনে আপনার সাথে বিয়ের ব্যবস্থা করলাম। তবে আপনাদের বিয়েটা কিন্তু আমরা ফিক্স করিনি, আপনার মা আর অবির মা ঠিক করেছিল। হ্যাঁ, আপনার মা এবং অবির মা কিন্তু বান্ধবী ছিল, ক্লোজ বান্ধবী, এটা আপনি জানতেন না। যাই হোক, তাদের মনের আশা পূরণ হলো, আপনাদের সাথে বিয়ে হলো। এখন এটা শোনার পরে আপনার যদি মনে হয় আপনি আমার বন্ধুর সাথে থাকবেন, থাকলে থাকেন, না থাকলে চলে যান, আপনার মতো বিন্দাস। আমার বন্ধুর কেউ নেই, আমার বন্ধু একা, আর বন্ধুর কেউ নাই রে, আমার বন্ধুর কেউ নাই। ভাবি তাহলে আমি আজকে উঠি, পেটে যা পড়েছে না, সালা বাড়ি পৌঁছাতে পারবো কিনা সন্দেহ আছে। ভাবি আরে কি হচ্ছে? কোথায় নিয়ে যাচ্ছ? কি আপনি সালাম করতে ভালো আছেন? ভালো, বেঁচে থাকেন, আল্লাহ ভালো রাখেন। এই যে চল আমরা কেক কেটে ফেলি। হ্যাঁ, Happy birthday, happy birthday to Obi, happy birthday to you.
থ্যাংক ইউ। খাইয়ে দিই। হ্যাঁ বাপরে বাপ, হাড়া করছে কি, পুরো কেকটাই দেখো। তোমাদের সম্পর্কটা আমার মনে হয় ঠিক যাচ্ছে না, এটা আমার চোখে পড়েছে। আমি ঠিক বলছি তো বাবা? জি আন্টি, আপনি ঠিকই বলেছেন। তুমি কি আমাকে এখনো আন্টি বলে ডাকবে? না না, সরি মা, আপনি ঠিকই বলেছেন। আচ্ছা, কি কারণে তোমাদের সম্পর্কটা ঠিক নেই সেটা কি আমি জানতে পারি? মা, সেটা হয়তো আমার থেকে নয়নতারাই ভালো বলতে পারবে। দেখো বাবা, তোমার মা আমার খুব কাছের বান্ধবী। নয়নতারা আমার যেমন সন্তান, তুমিও আমার একটা সন্তান। আমি কথাটা তোমার মুখ থেকেই শুনতে চাই। আসলে মা, আমিও জানি না কি হয়েছে, প্রথম দিন থেকেই আমাদের সংসারটা শুরু হয়ে ওঠেনি। একই সাথে থাকা সত্ত্বেও আমরা দুজনে অপরিচিত মানুষ। আমিও আসলে কখনো জানার চেষ্টা করিনি, নয়নতারাও কখনো কিছু আমাকে বলেনি। আমি বুঝতে পেরেছি ও কেন এমন করছে। আমি ওকেও কিছু বলবো না, তোমাকেও কিছু বলবো না। তবে একটা কথা বলি, তোমার শ্বশুর নয়নতারার বাবা ওকে কখনো বকাঝকা করে কিংবা জোরে কথা বলে মানুষ করেনি, আর আমাকেও কখনো কিছু বলতে দেয়নি। আর বড় হওয়ার পর থেকে ওর নিজের সিদ্ধান্ত সবসময় নিজেই নিয়েছে, আমরা কখনো ওর বাধা হয়ে দাঁড়াইনি। এই প্রথম আমার কথা মতো ওর জীবনের একটা বড় সিদ্ধান্ত নিয়েছে, তোমাকে বিয়ে করতে রাজি হয়েছে। কারণ তোমার মৃত্যু পথযাত্রী মাকে আমি কথা দিয়েছিলাম, আর সেই জন্য ও আমার কথাটি রেখেছে। ওকে তুমি পেটে ধরেছি, সেই কারণে ওর প্রত্যেকটা নিঃশ্বাস আমি চিনি। ও কষ্ট পেয়ে নিজে ভেঙে পড়বে, কিন্তু কখনো সে আমাকেও বলবে না, তোমাকেও বলবে না। তাই সংসারটা বাবা তোমাকেই বাঁচাতে হবে। মা, আসলে আমি জানি না আমাদের কপালে কি আছে, কিন্তু আমি আমার জায়গা থেকে শতবার চেষ্টা করব। কিন্তু আমার মনে হয় নয়নতারা খুবই ভালো মনের একজন মানুষ। আমি মনে হয় ওর জীবনের শেষ সমস্যা। আপনি আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই বাবা, দোয়া তো করি। পরশু আমি এখান থেকে চলে যাচ্ছি, গ্রামে যাব। অনেক দিন তোমার মায়ের কবরের কাছে যাওয়া হয় না, আমি কবর জিয়ারত করব। আর
গ্রামটা ঘুরে দেখে আমি সুইডেন চলে যাব, আর ওখানে গিয়ে যেন আমি শুনতে পাই তোমাদের সব প্রবলেম সলভ হয়ে গেছে। আসি। তোকে একটা কথা জিজ্ঞাসা করি মা। করো না মা, এইভাবে জিজ্ঞেস করতেছো কেন? মন থেকে বল তো, তুই ভালো আছিস? আছি তো, ভালোই তো আছি। কেন, আমাকে দেখে কি তোমার কোনো দিক থেকে মনে হচ্ছে আমি খারাপ আছি? মায়ের সাথে অভিনয় করিস, ভালো থাকার অভিনয়? মায়ের সাথে কিসের অভিনয় রে? হ্যাঁ, আসলে মা, আমি যে কিসের মধ্যে দিয়ে আছি সেটা হয়তো আমি নিজেও জানি না। আমি যাকে ভালোবাসলাম সে তো আমাকে ধোঁকা দিয়ে চলেই গেল। তারপরেও আমি সবকিছু মেনে নিয়ে সংসারটা করতে এসেছিলাম, কিন্তু সেটাও হয়তো ঠিকমতো করতে পারছি না। তোর এই সব কিছুর জন্য কোনোভাবে কি আমাকে দায়ী করিস? কি যে বলো না মা, আমি তোমাকে কেন দায়ী করব? আমি কাউকেই দায়ী করি না। এটা হয়তো আমার ভাগ্যের দোষ, না হলে এমনটা কেন হবে বলো? আমি যাই রে, বেশিক্ষণ থাকলে তোর সামনে থেকে আর যেতে পারবো না। শুধু একটা কথা বলে যাই মা, তোরা ভালো থাকিস, তোদের সংসারকে ভালো রাখিস। আমার অস্ট্রেলিয়া যাওয়ার সবকিছু ঠিক হয়ে গেছে। ভিসাটা আসলেই আমি নাই। তুই অস্ট্রেলিয়া ট্রান্সফারের ব্যবস্থা কিছুদিন পর করলেই পারতি। কার জন্য থাকবো বল? যার সাথে সংসার করতে আসলাম সেই তো থাকতে চায় না। আজকে অভি বাসায় এলে তোর সব মনের কথা ওকে খুলে বলবি। তোকে বলবি তুই আবার সব কিছু নতুন করে শুরু করতে চাস। হ্যাঁ, সেজন্যই তো আমি
মার কথা মতো ওকে গিফট বক্স দিয়েছিলাম, ওখানে সব কিছু লিখেও দিয়েছি। হয়তো গিফটের বক্সটা খুলেও দেখেনি, এই জন্য কোনো রেসপন্সও করেনি। তোর মতো সবাই যদি গিফটের বক্সের মাধ্যমে মনের কথা বলতো তাহলে তো হতোই। আজ অভি বাসে এলে ওর সামনে বসে ওর সামনাসামনি সব মনের কথাগুলো খুলে বলিস, সব কিছু ঠিক হয়ে যাবে। হয় নাকি যদি না করে দেয়? একবার ভালোবেসে ধোকা খাইছি, আর না শোনার ক্ষমতা আমার নেই। দেখ দোস্ত, অতীত নিয়ে পড়ে থাকতে নেই, জীবনকে সুযোগ দিতে হয়। তুই একবার বলেই দেখ ওকে, দেখ সব কিছু ঠিক হয়ে যাবে আমার মনে হচ্ছে। ঠিক আছে, আমাকে বুঝিয়ে বলবো। হ্যাঁ, কোনোভাবে যেন মিস না হয়। তো মনের কথাগুলো খুলে বল, দেখবি আজকেই তো সব কষ্ট দূর হয়ে যাবে। আমি বুঝতেছি না রে, নয়নতারা কেমন যেন উইয়ার্ড অ্যাক্ট করতেছে কয়েকদিন ধরে। বার্থডের দিন দেখলি না কি শুরু করলো, আর ওই দিন তো সকাল থেকে আমাকে চা দিচ্ছে, আমার জামা কাপড় আয়রন করে দিচ্ছে, আবার সবার সামনে সারপ্রাইজ দিল। আর মায়ের সামনে কি অভিনয়টা করছে তুই দেখছোস? কি অদ্ভুত, তাই না? তোর না সবসময় ভুলাই চিন্তা ভাবনা। আচ্ছা, এমন তো হতে পারে যে ভাবি অতীতে সব কিছু ভুলে যে তোর সাথে আবার নতুন করে সংসার করতে চাচ্ছে। তুই কি পাগল? তুই কি পাগল? ও তো পারলে আমার থেকে ডিভোর্স চায়। তোর ডিভোর্স এমন তো কী চাইবে? তুই কি নিজে থেকে ভাবিকে কখনো বলেছিস যে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি? তাহলে তো সে নিজেই বলতো তোকে, তাই না? আমি বলিনি, কিন্তু আমি জানি না আমি এখন কি করব, আমি কিছু বুঝতে পারতেছি না। শোন, সময় থাকতে থাকতে ভাবিকে বল যে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, জীবনের বাকিটা সময় তোমার হাত ধরে কাটাতে চাই। বি কনফিডেন্ট ম্যান। তুই সত্যি বলতেছিস? না, আমি বললে তো আমাকে যদি রিজেক্ট করে দেয় আবার। বলে তো দেখ, পরটা পরে দেখা যাবে। চল। শিওর তুই? শিওর। তুমি এখানে, আমি তোমাকে নিচে খুঁজছিলাম। কিছু বলবে? হ্যাঁ, আমার তোমাকে কিছু কথা বলার আছে। আমারও তোমাকে কিছু কথা বলার আছে। বলো। আসলে অনেকদিন আগেই আমি অস্ট্রেলিয়া ট্রান্সফারের জন্য অফিসে অ্যাপ্লাই করেছিলাম। ফাইনালি ভিসা কনফার্ম হয়েছে। আমি তো জানতাম, আমি জানতাম তুমি আমার কাছ থেকে ডিভোর্স চেয়েছো, কিন্তু তুমি এত দ্রুত একটা সিদ্ধান্ত নিয়ে নেবে সেটা আমি জানতাম না। তোমার টেনশন করার কোনো কারণ নেই। ডিভোর্সের সব পেপারস আমি রেডি করে তোমার কাছে পাঠিয়ে দেব। তুমি নিশ্চিন্তে যাও, তোমার টেনশন করার কোনো কারণ নেই। ঠিক। আমার কালকে সকালে ফ্লাইট, অনেক কিছু গোছগাছ করতে হবে। আমি নিচে গেলাম। ওষুধগুলো ঠিকঠাক মতো নিয়েছো?
নয়নতারা, কিছু বলবে? বাই। তুমি নিজেকে কি মনে করো? আমি চলে যাচ্ছি, আমাকে না আজকে জিজ্ঞেস করছো ওষুধ নিয়েছি কিনা? খুব টেক কেয়ার দেখানো হচ্ছে। এত ভাব কিসের তোমার? সবারই তো পাস্ট থাকে, আমারও ছিল, তোমারও আছে। তাতে কি হয়েছে? আমরা তো চাইলেই পারতাম নতুন করে সবকিছু শুরু করতে, পারতাম না? কিন্তু না, তোমার তো কোনো ধৈর্য নেই। কিন্তু তোমার কাছে তো ইম্পর্টেন্ট তোমার মদ, বিয়ার, পার্টি, তোমার বন্ধু, অফিস, ফুল ভলিউমে টিভি দেখা। আমি তো তোমার জীবনে এক্সিস্টই করি না। সেদিন যদি তুমি গিফট বক্সটা খুলে দেখতে, এদিনটা দেখতে হতো না, আমাকে চলে যেতে হতো না। কিন্তু তোমার তো আমার কথা শোনারই কোনো ধৈর্য নেই। আমি সেদিন গিয়েছিলাম তোমাকে সবকিছু খুলে বলতে, কিন্তু তুমি আগেই ভেবে বসেছো যে আমি তোমাকে ডিভোর্স দিতে চাই। ইটস ওকে, তুমি থাকো তোমার মতো, তোমার মদ, বিয়ার আর পার্টি নিয়ে। আমি গিফট বক্সটা খুলে দেখেছি। এতক্ষণ তুমি অনেক বলেছো, আমি শুনেছি। এখন আমি বলবো, তুমি শুনবে। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি নয়নতারা। তুমি অস্ট্রেলিয়া কেন? এখান থেকে এক পাও এগোতে পারবে না। এখন আসছে খুব পাড়ার মাস্তানদের মতো স্বামীগিরি দেখাতে। তুমি স্বামীগিরি এখনো কিছু দেখোই নি, ভবিষ্যতে আরো বেশি দেখবা। তুমিও এখন আমার বউগিরি কিছু দেখো না। তাই